আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক জনাব নীলুফার চৌধুরী মনি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে রয়েছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি। স্বাগত আপনাকেও। আমাদের সাথে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেক ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আমার মনে হয় দুজনের থেকে যারা এক্সেপশন আছেন, সাইন করেননি এনসিপি, তাদেরকে দিয়ে আমি শুরু করতে চাই। কারণ জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন আপনারা, এবং জুলাইয়ের থেকেই আপনাদের উদ্ভব, আপনাদের রাজনৈতিক শক্তি বলেন, আপনাদের ভয়েসের কথা বলেন। তার আগেও অনেকে বলেছেন, কিন্তু জনগণের কাছে প্রধানত জুলাইয়ের প্রতিনিধি হিসেবে আপনাদের আশা। আপনারা কি মনে করেন আসলে আইনি ভিত্তিটা আসলে কিভাবে হতে পারতো? এই সাইনিং এর পরেও আপনারা বলেছেন যে আপনারা ঐকমত্য কমিশনের সাথে কথা চালিয়ে যাবেন এবং আইনি ভিত্তি ছাড়া আসলে এটা একটা প্রহসন হয়েছে জনগণের সাথে। আপনারা আসলে চাচ্ছেন কি এখন কি হতে পারে? সাইনিং তো হয়ে গেছে আসলে ব্যাপারটা। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে এবং আমার দুজন সহ আলোচককে। আসলে যদি একদম শুরু থেকে বলতে যাই, আসলে দেখেন জুলাই পরবর্তী বাংলাদেশের যে বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, তারা শুরু থেকেই শুধুমাত্র একটি নির্বাচন দাবি করে আসছিল এবং তারা অনেকে বলে আসছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া হোক। এবং আমরা যারা জুলাই আন্দোলন করেছি, রক্ত দিয়েছি এবং দেশবাসী যারা আরও অনেকে রাজনীতি করেন না, এই সমস্ত মানুষের প্রতিনিধি হিসেবে আমরা শুরু থেকে বলে আসছি যে এটি শুধু একটি ক্ষমতা পরিবর্তনের জন্য আমরা জীবন দিই নাই, আন্দোলন করি নাই। আমাদের রাষ্ট্রের মৌলিক সংস্কার দরকার এবং রাষ্ট্রের মৌলিক কাঠামোতে অনেক গলদ রয়েছে। শুরু থেকে এই যে এই সংস্কার প্রক্রিয়ায় আজকে যে পর্যন্ত আমরা এসেছি, এই পুরোটুকুই মূলত আমরাই সবচেয়ে বেশি প্রেশারাইজ করেছি এবং আমরাই সবচেয়ে বেশি উদ্যোগী এবং উদ্যমী ছিলাম। এবং এই যে আপনি আজকে সংস্কার প্রক্রিয়া যত কিছু দেখেন, এই পুরোটার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে এনসিপি। এখন আমরা শুরু থেকেই বলে আসছি যে জুলাইকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক স্বীকৃতি এবং তার আইনগত ভিত্তি এবং বৈধতা দিতে হবে। আপনি দেখেন বিদ্যমান সংবিধান অনুযায়ী আর্টিকেল 7 অনুযায়ী তো আমরা সবাই জুলাই আন্দোলনটা যদি আপনি আইনগত ভিত্তি না দেন, সাংবিধানিক স্বীকৃতি না দেন, আমরা সবাই কিন্তু অপরাধী। আর্টিকেল 7 অনুযায়ী 72 সংবিধান ভায়োলেশনের জন্য আমাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তো আমরা তো সেগুলো বারবার বলেছি যে আমাদের আগে আইনগত ভিত্তি দেওয়া হোক, সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু আমরা কি দেখলাম, আমাদের ঠিক জুলাই ঘোষণাটাকে যেভাবে একটি রাজনৈতিক স্রেফ আনুষ্ঠানিকতা বা একটি রাজনৈতিক উদ্যোগ বা একটি অনুষ্ঠানের মতো করে দেওয়া হলো, ঠিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটিকেও একটি রাজনৈতিক একটি পিকনিক বলতে পারেন আপনি। একটা পিকনিক করা হলো যেখানে আমরা দরকার যেটা আপনার আইনগত বৈধতা এবং সাংবিধানিক স্বীকৃতি তা দেওয়া হলো না, এবং কেন দেওয়া হলো না তার কোনো ব্যাখ্যা দেওয়া হলো না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনি এই যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্বন্ধে আপনি কোনো ধারণা দিলেন না। জুলাই সাংবিধানিক আদেশ দিবেন, এটা বাস্তবায়ন করবেন, আপনি তো এগুলো জনগণের কাছে আগে স্পষ্ট করবেন যে আপনার এই অবস্থান। যারা সাইন করেছেন তাদের কাছে সেই জিনিসটা আসছি। এখন আপনি যদি ধরেন আপনি কোনো কিছুই করবেন না আর আমার থেকে সই নিয়ে নেবেন, তার মানে হচ্ছে এরকম সাদা কাগজে আপনি আমার থেকে সই নিয়ে নিচ্ছেন, পরবর্তীতে কি করবেন না করবেন আপনি কোনো এটা তো আইনগত ভিত্তি দিচ্ছে না এবং সাংবিধানিক স্বীকৃতি এখন পর্যন্ত দেয় নাই মানে এখন পর্যন্ত আমরা পাচ্ছি না, পাইনি। আচ্ছা, আমি একটু রাহুলের কাছে জানি যে তারা কেন আসলে সাইনটা কি বুঝে করেছেন, এই কথাগুলো তো তাদেরও হতে পারতো, কিন্তু আপনারা আসলে সাইন করেছেন এবং সাদা কাগজ বলেন বা রাজনৈতিক পিকনিক বলেন, সেটার অংশ হিসেবে আপনি বলেন আপনি আসলে জুলাই ঘোষণাপত্রকে কিভাবে দেখছেন বা সনদ স্বাক্ষরকে কিভাবে দেখছেন? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। যারা সংবিধান মানে না তারা আবার যখন বলে সাংবিধানিক স্বীকৃতি এবং বিশেষ সাংবিধানিক অর্ডার, এগুলো কেমন হয়ে গেল না? আপনি বলছেন যে এই সংবিধান আমরা মানি না, এই সংবিধানকে বিলুপ্ত করতে হবে, আবার বলছেন যে বিশেষ সাংবিধানিক অর্ডার। তাহলে আপনি এই সংবিধান মেনেই তো অর্ডার দিতে বলছেন, তাই না? দ্বিতীয়ত দেখেন, আমাদের জাতীয় ঐকমত্য কমিশনে অনেক আলোচনা হয়েছে। এই যে জুলাই জাতীয় সনদে আমরা যে সবাই স্বাক্ষর করব, এটা কিন্তু এই আলোচনার একটি অংশ এবং সেখানে প্রত্যেকটা দল আলোচনা করেছে, তাই না? তো সেই আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হবে, এটা প্রজ্ঞাপন বা গেজেট আকারে প্রকাশিত হবে। এরপরে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের উপরে গণভোট। তারপরে প্রথম অধিবেশনে এটার অনুমোদন দিতে হবে। এই যে গণভোট হলো, এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং স্বাক্ষর করা হবে, এটাও আলোচনা করা হয়েছে। ঐকমত্য কমিশনের যে মন্তব্য, তারা বলছে যে আমরা স্বাক্ষর না করে আমরা সরকারের কাছে কিভাবে সুপারিশ করব। তাদের তো একটি সুপারিশ লাগবে যে এই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য বিশেষ সাংবিধানিক অর্ডার এটা জারি করতে হবে। তো এর জন্য তো আমরা, আপনারা যে স্বাক্ষর করেছেন, এই আলোচনায় সম্মত হয়েছেন, সুতরাং এখন আমরা সরকারের কাছে এই বিশেষ সাংবিধানিক অর্ডার, যেটা আমরা সম্মত হয়েছি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এই নামে, অর্থাৎ যেটা ওইটা নিয়ে যেহেতু বিতর্ক আছে, যেহেতু এই সংবিধান আছে বা নাই, হ্যাঁ এই সংবিধান আছে, এটা আমরা মানি, সরকার সংবিধান মেনে শপথ নিয়েছে সেটাও মানি, কিন্তু এই সংবিধান মেনে অনেক কিছু হচ্ছে না, যে কারণে অর্ধেক সংবিধান মানা হচ্ছে, অর্ধেক মানা হচ্ছে না। তো এই জন্য সেখানে আলোচনা হয়েছে যে জাতীয়
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা গেজেট আকারে জারি করা হবে। এনসিপি সহ সবাই একমত হয়েছে, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ। গণভোটের ব্যাপারে কিছু দ্বিমত আছে, যে কেউ বলছে নির্বাচনের আগে গণভোট করার জন্য, বাট এনসিপির দুই ধরনের মন্তব্য এসেছে। প্রথমত তারা বললো যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট সম্মত হলো, এরপরে তারা ইউটার্ন নিয়ে বললো যে না, গণভোট আগে হতে হবে। এখন আবার তারা বেশ সফট, তারা বলছে আগে পরে যখনই হোক সমস্যা নাই, বাট বিশেষ সাংবিধানিক অর্ডার, যেটা আমরা নামকরণ করেছি জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা আগে জারি করতে হবে। এখন স্বাক্ষর ছাড়া তো এটা জারি করা যাবে না, এটা ঐক্যমত্য কমিশন তাদেরকে বুঝিয়েছে। এটা আপনাদের যুক্তি, আমি একটু শেষ করি। দেখেন, তারপরে তাদের সাথে আলোচনার ভিত্তিতে যে অঙ্গীকারনামা, সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যে এই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে, এই কথাটা সেখানে অঙ্গীকারনামায় অন্তর্ভুক্ত করা আছে। তারপরে এনসিপি কেন যায়নি আমি জানি না। এরপরে দেখেন যে জুলাই যোদ্ধারা কিছু দাবি করেছিল, তাদের দাবির প্রেক্ষিতে কিন্তু সেখানে তাদের আইনি সুরক্ষা এবং তাদের মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারের ক্ষতিপূরণ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সেখানে অঙ্গীকারনামায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে একটি লাইন ছিল, এখন জুলাই যোদ্ধারা মনে করছে এই লাইনের মাধ্যমে ভবিষ্যতে আমাদের বিচার হতে পারে। হাসিনা যদি আগামী 20 বছর পরে ফেরে, তখন কি হবে? তখন কি বিচার হবে না? এখন আপনি যতই লাইনের ব্যাখ্যা বিশ্লেষণ দেন না কেন, হাসিনা বা আওয়ামী লীগ ফিরলে এই জুলাই সনদ আলোচনা এগুলো কিচ্ছু রাখবে না, তারা প্রত্যেককে ফাঁসি দিবে। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসুক, আর জামাত আসুক, আর এনসিপি বা গণ অধিকার পরিষদ যে আসুক না কেন, এই গণ অভ্যুত্থানের শক্তি আমরা যারাই ক্ষমতায় যাই না কেন, আমরা কেউ কারোর ক্ষতি করবো না। কিন্তু আমাদের যে কমন শত্রু হাসিনা, সে আজ হোক, কাল হোক, 10 বছর 20 বছর পরে যখনই ফিরবে না কেন, এই সমস্ত আলোচনা, সংবিধান, এগুলো সে মানে ঝেড়ে ফেলবে এবং তার যে সংবিধান ছিল সেটা সে ফিরে আনবে। সুতরাং এখন এই বিতর্কগুলো আসলে খামাখা আমরা বিতর্ক করে আসলে এক ধরনের সময় নষ্ট করছি। আমি আবার আপনার কাছে আসবো। আপনিও কি মনে করেন এটা আওয়ামী লীগ বনাম অন্যান্য রাজনৈতিক দলের একটা ঐক্য, এবং আওয়ামী লীগ ফিরে আসলে আসলে এগুলোর কোনো ভ্যালু থাকবে না, অন্য যে কোনো দল আসলে এগুলোর ভ্যালু থাকবে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশে যখন 72-এর সংবিধান রচিত হয়েছিল, তারপরেও কিন্তু ওই 72-এর সংবিধানে 17-18 বার কিন্তু সংশোধন হয়েছিল। আপনার সংবিধানের বাইরেও কিছু সংযোজন করা হয়েছিল, আবার কখনো কখনো সেটারও আবার সংশোধন হয়েছিল, বা সেটা আগে, লাইক আমি তত্ত্বাবধায়কের কথা বলি, আবার আমরা ফিরে গেলাম তত্ত্বাবধায়কের দিকে, মাঝখানে বাদ গিয়েছিল। এই যে এই ধরনের সংশোধনী, এটা নতুন কিছু না। আর যেটা নিয়ে আমার ভাইয়েরা ভয় পাচ্ছে, ভাই বোনেরা, তাদের জন্য বলতে চাই, 72-এর সংবিধানে কিন্তু মানে বন্দুকের নলা দিয়ে ক্ষমতায় আসলে কি হয়, এগুলো কিন্তু সব কিছু আছে। কিভাবে ক্ষমতায় আসলে কোনটা আইনের ব্যত্যয় ঘটে। তারপরে কি বাংলাদেশে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসে নাই? তারপরে কি হয়েছে? কিছু হয়েছে? আমরা কি দেখেছি? তো এই যে এই জিনিসগুলো যে বলে, আমি ধরেন 100-তে 100% এটা মানলাম, পরে আমি এটা ইমপ্লিমেন্ট করলাম না, কি করার আছে? এরকম তো হয়েছে বাংলাদেশে, আমি প্রমাণ দিয়েই বললাম। আজকে যে জিনিসগুলো নিয়ে তারা এত বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে, লেবু বেশি চিপলে তেতো হয়ে যায়। আমি আমার এনসিপির ভাই যে কথা বলছে, আমি তার সাথে একমত। এটার ভ্রণ চাইল্ড এই জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদের ভ্রণ চাইল্ড এনসিপি, পিছন থেকে জামাত খেলছে। তো এই ভ্রণ চাইল্ড যারা করেছে, তারা দেখেন কি দুর্ভাগ্য এই জাতির বা তাদের। 2টা প্রোগ্রামের কোনোটা একটাই থাকতে পারলো না, আরেকটাতেও থাকতে পারলো না। একটাই ধাওয়া খেলো, আরেকটাই থাকলোই না। তো এই যে এই জায়গাটায় যে আমি সব কিছু করলাম, অথচ আমি দাওয়াত পেলাম না, ঘটক বিয়ের দাওয়াত পেল না, এর চেয়ে দুঃখজনক তার কিছু হতে পারে না। তো এখন তারা যদি বুঝে যে তাদেরকে সামনে শো করে, অন্যরা কিন্তু ঠিকই করে ফেললো সিগনেচার, যাদের কথায় তারা শুনে এটা করলো। এটাকে কি আপনি রাজনৈতিক ব্যর্থতা বলবেন এনসিপির? আমি এনসিপির রাজনৈতিক ব্যর্থতা ওইভাবে বলবো না, কারণ এনসিপি খুব কম বয়সের একটা রাজনৈতিক দল, এবং সবচেয়ে বড় কথা, রাজনীতি করতে গেলে যে সিনিয়ররা থাকে, তাদের অভিজ্ঞতা থাকে। লাইক আপনি বিএনপি যখন প্রতিষ্ঠিত হয়েছিল, অনেক দল থেকে সিনিয়র আনা হয়েছিল, দরজা খোলা ছিল, ঢুকতে পেরেছে। বাট এনসিপিতে কেউ ঢুকতেও পারে নাই। তারা কিন্তু হায়ার করে বাইরে থেকে কথা শুনে। এখন বাইরের হায়ারের লোক তো তাদের পক্ষ হয়ে কথা বলবে না, এটা তাদের বুঝতে হবে। এটা বুঝতে তারা যত দেরি করবে, তাদের জন্য ক্ষতি হবে, দেশের জন্য ক্ষতি হবে। আমি এই কথাটাই বলতে চাই, কারণ এই জায়গায় আইনি ভিত্তির কথা আমি ক্লিয়ার বলে দিলাম। এখন যদি আমি 100-তে 100% আইনি ভিত্তি দিই, যেটার যোগ্যতা আপনারও নাই, আমারও নাই, কারোর নাই ওইখানে দলের, আমরা দিলাম। যেদিন আমাদের আইন করার মতো ক্ষমতা থাকলো, সেদিন আমি শুনলাম না, কি করবেন আপনি বলেন? আমি আপনাকে বললাম একদিনই নির্বাচন হবে, আপনি আমাকে ঘাড়ের উপরে তুলে দিলেন, আমি কিন্তু মেনে নিলাম ফর ইলেকশন, আমি মেনে নিয়েছি। বাট আমি আপনাকে পজিটিভ ভোট দিব কে বলেছে? আপনি তো আমাকে বাধ্য করেছেন, আমি তো নাও দিতে পারি। তাতে যদি নেগেটিভ ভোটের সংখ্যা বেড়ে যায়, আওয়ামী লীগ তো কোনোদিনই এটা পজিটিভ ভোট দিবে না। তাতে যদি নেগেটিভ ভোটের হার বেড়ে যায়, তাতে কি আপনার সালা দুইটাই গেল না? আমি তো এনসিপির কাছে যেতে চাই যে খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, সকলেই বলেছেন যে আমরা দেখেছি যে জুলাই যোদ্ধারা অনেকে সেখানে গিয়েছিলেন তাদের দাবির জন্য।
এবং তাদের সাথে আসলে পুলিশের বা আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, অনেকে আহত হয়েছেন এবং এই ঘটনাকে লজ্জাজনক বলেছেন জামায়াতে ইসলামের আমির, এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেছেন তরুণ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে তারা যে এখানে গেল জুলাই যোদ্ধা হিসেবে এবং তাদের দাবির সাথে আপনাদের দাবির অনেকখানি মিল আছে, আপনারা কি তাদেরকে বলেছিলেন কিনা যে তোমরা এখানে যাও সবাই মিলে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে মানে আসলে আপা যেরকমটি বলছিলেন যে আলটিমেটলি আপনাদের সাথে যাদের অনেক মিল ছিল, দেখা যায় যে পিআর সব অনেক কিছু নিয়ে জামাতের সাথে আপনাদের অনেক দাবি মিল ছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত আসলে সাইন করেছেন, আপনারা যে সাইন করেননি কিছু তো আটকে থাকলো না, এই ব্যাপারটি কিভাবে দেখবেন? প্রথমত হচ্ছে এই যে আমাদেরকে বলা হচ্ছে আমাদের অভিজ্ঞতার অভাব, তারপরে বলা হচ্ছে আমাদের দুর্ভাগ্য আমরা থাকতে পারিনি। প্রথমত হচ্ছে নীলুপা বলছে যে 2টা প্রোগ্রামে একটা থাকতে পারিনি, এটা হচ্ছে ওনার তথ্যগত, এটা সত্য নয়। এটা প্রথম হচ্ছে আমরা ঘোষণাপত্রের প্রোগ্রামে আমরা ছিলাম, সব দল অনেকেই আবার কক্সবাজারে ছিল, অনেক আমরা আমাদের দলের পক্ষ থেকে যেই কয়েকজন যাওয়ার কথা ছিল সেই কয়েকজনে আমরা উপস্থিত করেছি এবং আমরা উপস্থিত থেকেছি ওই প্রোগ্রামে, আমাদের পার্টিসিপেশন ছিল, খুব ভালোভাবে ছিল। আর এই যে প্রোগ্রামটা আমরা একদম ঘোষণা দিয়ে বলেছি আমরা এই প্রোগ্রামে থাকবো না। আচ্ছা, এখানে যে আমাদের তরুণ দুজন উপদেষ্টাও থাকলেন না, তারা তো অন্তর্বর্তীকালীন সরকারের অংশ ছিল, আপনি মনে হয় খেয়াল করেন না? তাই হ্যাঁ, উপদেষ্টা ছিল, এরা হচ্ছে আহতদের ফ্যামিলিকে, মঞ্চে ছিলেন না তারা, শহীদের ফ্যামিলিকে মঞ্চে বসিয়ে নিজেরা নিচে মঞ্চে আসন গ্রহণ করেছেন, বরং ওনারা অনেক মহানুভবতার পরিচয় দিয়েছেন। নিজের আসন, নিজের আসন ছেড়ে দিয়েছেন। আপনি আপনার সময় আসলে অ্যাড করি না, আপনার সময় আসলে অ্যাড করি না, এটা শেষ ভুল চলে যাচ্ছে। আপনি যত সময় বলেন ভুলের উপর বলবেন, আমি শুনি এই জায়গাটা একটুখানি ঠিক ততটা শুনি ছিলেন তো তারা প্রোগ্রামে ছিলেন। তারা দুজন উপদেষ্টা মঞ্চে, মূলত প্রধান উপদেষ্টা, ঐক্যমত কমিশনের সদস্যবৃন্দ এবং যারা আসলে গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ মানে রাজনৈতিক দলে তারা ছিলেন। আর উপদেষ্টারা তাদের জন্য অতিথিদের আলাদা আসন ছিল, সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা উপস্থিত হয়েছিলেন অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য। প্রধান উপদেষ্টা যখন আসেন, জাস্ট মঞ্চে যখন বসেন, তখন আবার তারা বিদায় নেন, কি কারণে আমি জানি না, বাট তারা উপস্থিত হয়েছিল। ওকে, দুইটাই হাফ হাফ। ওকে, ঠিক আছে। জি, প্রথমত হচ্ছে আমি আপনার বলি, উনি যে জিনিসটা বলেন, উনি সবসময় এভাবে বলেন যে এনসিপি বা ওই দুজন উপদেষ্টা মানে সবচেয়ে খারাপ, আপনি জিজ্ঞেস করেন। আর উনি আর বাকি সব উপস্থাপক মানে উপদেষ্টারা আর রাজনীতিবিদরা হচ্ছে ফেরেস্তা, এবং উনি নিজেও ফেরেস্তা, এটা ওনার সবসময় বলা থাকে স্ট্রাইক। যদিও আমরা ওনাকে উনি বলে একটা দলের প্রতিনিধিত্ব করে, আমরা মনে করি সমমনা মানে বিএনপি নেতারই, সমমনা দলের বিএনপি নেতা, এটা আমরা এভাবে ঠিক। হ্যাঁ, তো আমি বলেন আপনি এনসিপি নেতা? আমরা যেটা বলছিলাম যে আপনার হচ্ছে কয়টা দল শেষ করে এখানে আসলে তাকে শেষ করতে হবে, সে আমাকে কেন বলল? জুলাই তাকে সরি বলতে হবে, নেভার তাকে সরি বলতে হবে। জুলাই যে কয়টা দল চেঞ্জ করে আসছে? আমি বাংলাদেশের আইন অনুযায়ী যদি কোনো দল চেঞ্জ করা প্রয়োজন হয়, বলেন কয়টা দল চেঞ্জ করে আসছে? আপনি কয়টা দল চেঞ্জ করে আসছেন? আমি তো দল তৈরি করেছি। আমি জানি আপনি অনেক দল চেঞ্জ করে আসছেন। কোন কোন দল চেঞ্জ করে আসছে? আপনি তো এখানে আপনি অসত্য বলছেন, আপনি অবশ্যই আপনার দল চেঞ্জ করে আসছেন। কোন দল চেঞ্জ করে আসছে? আপনি নিজে শিখে আপনার হাসি বলতেছেন, আপনি অসত্য কথা বলছেন। বলেন আমি কোন দল চেঞ্জ করেছি? আপনি বলেন না। আমার বয়সই তো অল্প। আপনি নিশ্চিত আপনি ক্যাম্পাস লাইফে কোন রাজনীতি করতেন? আমি কোন রাজনীতি করি না। আপনি রাজনীতি করতেন? আমি কনফিডেন্স দিয়ে বলতেছি, আমি আইনে বলতেছি আপনি রাজনীতি করতেন। আপনি আপনার রাজনীতি করতেন, আমি টকশোতে তো আপনার সাথে আমি আসি নাই, কারণ আপনি তো আমার যোগ্যতার ধারে আমি আপনার যোগ্য না, সেটা আপনি আসছেন, আপনি অনেক যোগ্য, জানলে তো অনেক যোগ্য, এবং আপনি এসে তো বিব্রতকর কথা বলছেন। আমি কয়টা দল চেঞ্জ করে আসছি? আপনি ক্যাম্পাস লাইফে কোন রাজনীতি করতেন? অভিযোগ থাকে আপনি সৃষ্টি করেছেন। আমি কথা কি আপনার আমি আপনার কথা ফ্লোর হিসেবে কথা বলিনি, কথা বলেছেন। সমমনা বিএনপি নেতা মানে কি? আপনি হ্যাঁ, আমাদের সমমনা বিএনপি আপনি এনসিপিতে গিয়েছেন, আপনি কিভাবে গিয়েছেন? আপনি কয়েকটা দল ভেঙে তারপর এনসিপিতে গিয়েছেন। আপনাদের কাজই তো এখন তো এনসিপি শেষ করার জন্য সেখানে গিয়েছেন। এনসিপি তো খোঁজ আপনারাই করতেছেন। আপনারা কি টেলিভিশনের লাইসেন্স নিচ্ছেন? আপনারা কি সাংবাদিক পত্রিকা অফিস দখল করছেন? আপনি জনগণের দখল করেছেন কেন বলেন? আমি একজন পেশাদার সাংবাদিক, আমি প্রেস ক্লাবের মেম্বার। আপনার মতো আমি দুর্নীতি করেছে, এগুলো করবেন না। রাশেদ খানের অনেক দুর্নীতি আছে। সুন্দরভাবে কথা বলবেন। আপনি আমার সমালোচনা করেন, কিন্তু আপনি কি বললেন? আপনি আমার কথা বলছেন, আমি আপনার যোগ্য না। আপনি বিএনপি এর বিষয়ে আছে, আপনার কি যোগ্যতা আছে? আপনি একটা পত্রিকা অফিস দখল করেছেন। আপনি কিভাবে প্ল্যানিং এডিটর হলেন? প্ল্যানিং এডিটর কিভাবে হলেন জনগণকে বলেন? সাংবাদিকতা করি, কিভাবে 10 বছর সাংবাদিকতা করেন? আমি জার্নালিজম ডিপার্টমেন্টের স্টুডেন্ট। প্ল্যানিং এডিটর আমি আমার ব্যাকগ্রাউন্ড জার্নালিজম, আমি একজন মাঠের সাংবাদিক। আপনার নাম জানলে তো টকশোতে আসতাম না। আপনার নাম জানলে তো আসতাম না এখানে। আপনি রাজনীতিতে এই ধরনের হিংসাত্মক ব্যাপার হবে না, আমাদের সেটা আশা। আপনি রাশেদ খানকে গুগলে সার্চ করলে শুধু বাংলায় পাবে, আর আমাকে গুগলে সার্চ করলে সারা পৃথিবীর মানুষ জানতে পারবে আমার পরিচয় কি, এবং আমি 9 বছর কি ধরনের রিপোর্টিং করেছি। বলেন তাহলে আপনার নাম সার্চ দেব, বলেন আপনি কি যোগ্যতা আছে যে জিনিসটা আমাকে একটু সাবজেক্টে থাকতে দেন প্লিজ। যোগ্যতা বলেন না, শুনি আপনার একটু যোগ্যতা। জয়নাল আবেদীন শিশির, রাশেদ খান ছাড়া আমার যোগ্যতা বিশেষ যোগ্যতা দেখেন। এই রাশেদ খানের জন্ম হবে, আপনার এনসিপি জন্ম হইতো না। আমরা 18 সালে কোটা আন্দোলন সফল করেছি বলে আপনার জন্ম হইছে। ওই থেকে আসছে আন্দোলন শুধু আপনি করেন নাই, আমি আন্দোলন সমন্বয় ছিলাম। ঢাকা এসে রাজনীতি করেছেন, আপনি ঢাকা এসে মহাসভার উত্তর দিয়েছেন, আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে আন্দোলন করেছেন, আমি জাহাঙ্গীরনগর থেকে আন্দোলন করেছি। আপনি এই সব মানুষকে কেন বসাইছেন বলেন তো আপা? আপনারা বলেছেন 18 কি করে বলছেন? যেটা আমরা কিছু করে দেখেন, আপনারা দুজন আমার অতিথি, আমাকে বলেন আমি কি আপনারা যার সময় কথা বলেন তাহলে সমাধান হবে। আপনি মানুষের আমি আপনাদের অনুমতি নিয়েছি, অনুমতি নিয়েছি। আপনি মানুষের ফ্লোরের সাথে কথা বলেন, আপনি কথা বলতে আপনি বলছেন অনুমতি আমাকে দিয়েছেন। শিশির ভাই আপনি অনুমতি আমাকে দিয়েছেন। যারা মানে নিজের ফ্লোর বোঝে না,
অন্য ফ্লোরের সময় টেনে কথা বলে, তাদেরকে দখল আপনি করে, আসলে টেলিভিশনের লাইসেন্স নাই, এবং সাদাবাজি এদের- করে, এদের দুর্নীতি কোনো করে, তাদের ক্লাস সাথে নাই, আমাকে এরা বসাবেন সব আপনি। টকশোতে ভালো মানুষ ভাইরাল কেন হওয়ার বসাতেন? জন্য। কথা বলতে জানেন না, উল্টা পাল্টা ব্লেমিং করেন। আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি উত্তর দিচ্ছি। আমি আমার ফ্লোরের সময় কথা বলি নাই, হ্যাঁ? শুধু সে হচ্ছে আমার ফ্লোরের সময় কথা বললো। আপনার ফ্লোরের আমার সময় সাথে অনুমতি নিছি না? সে এত আপনার অসুস্থ, অনুমতি নিছি আমি? সে এত- আপনার অনুমতি নিছি আমি? আপনার অনুমতি দিছি আপনাকে আমি আমি? অনুমতি অনুমতি দিয়েছেন? বলেন, আপনি আমার বলেন, সময় আপনি কিসের বলেন। অনুমতি? আপনি অনুমতি দিচ্ছেন না কথা বলেন আমাকে? না, আমি আপনাকে আপনার অনুরোধ অনুমতি দেয় করতেছি না। যে যার সময় কথা আপনার বলতে। অনুমতি দেয় না। না না, আপনি আমাকে বলেছেন, আপনি এটা শেষ করেন, আমাকে বলেছেন। এটা আপনি সবসময় করেন, জিজ্ঞেস আপনার অনুমতি দেয় না, আপনাকে আপনি জিজ্ঞেস এভাবে করেন। মানুষের মুখ আপনি দিয়ে বলার কথা কারণে আমি বলেন। বলছি। হ্যাঁ। আর সে আমাকে বলল এখন সমমনা আপাতত- বিএনপি নেতা, মানে কি এগুলো কি? মানুষকে ট্যাগিং করে, এগুলো কি? এখানে আমি tagging BNP করে মানে- আচ্ছা, আপনার সময় আপনি সেটার উত্তর আপনি দিন কি আমাকে রাশিদ বিএনপি ভাই। হিসেবে রেখেছেন এখানে? এটা একটা লাইভ বলেন। প্রোগ্রাম, এটা আমরা কোনো ভালো না, এক্সাম্পল লাইভ ক্রিয়েট প্রোগ্রাম তো করছি এই না। ধরনের মানুষ আপনি নষ্ট হবে আপা। আপনি ওনার বিগত 3 মাসে শুধু টকশোগুলো দেখেন, উনি মানে কোনো এনসিপি কে দোষারোপ করা ছাড়া ওনার অন্য কোনো কাজ আছে না, কিনা? ওনার মতাদর্শের সাথে সেটা এবং থাকতেই পারে উনি- দোষারোপ করা, উনি- সেটা তো না, দোষের আমি কিছু তো না। দোষারোপ করে কিছু মনে করি না, কিন্তু ওনাকে যখন আমরা সেই জিনিসের সত্যতা প্রমাণ করে দিই তখন উনি এটা মানতে চান না। উনি তো আপনি প্রমাণ সহ সত্যতা প্রমাণ করেন, হ্যাঁ, আবার আমার উল্টা কথা হচ্ছে দোষ উনি আনলে তো তো লাভ হবে কাউকে না। খুশি করার জন্য বলে, তো আমরা যাকে খুশি করার জন্য বলে তার নামটা বললে উনি এত রাগ করেন কেন? কারণ আপনি মানে কি প্রমাণ যে অন্য এই যে বিএনপি হ্যাঁ, খুশি উনি করার জন্য বলে? উনি তো আমি জানি তো উনি কাদের খুশি করার জন্য এনসিপি বেশি কিভাবে গালি জানেন? দেয়। শুনেন, বাংলাদেশে অনেক মানুষ হচ্ছে এনসিপি গালি দিয়ে এখন জনপ্রিয় হতে চায়, কারণ চিন্তা করে এনসিপি গালি দিলে জনপ্রিয় হওয়া যায়। উনি চাচ্ছেন ভাইরাল আপনাকে হতে। গালি দেওয়ার আগে রাশিদ খান জনপ্রিয় তার ছিলেন রাশিদ না। খান অনেক জনপ্রিয় ছিল, রাশিদ খান আমরা চিনি। রাশিদ খান বাংলাদেশে কি ধরনের অবদান রাখছে এটা বাংলা সবাই চিনি। আমরা গণ অধিকার পরিষদের আমি গণতন্ত্র করে দিয়ে আসছি। রাশিদ খান গণ অধিকার পরিষদের সিনিয়র নেতা ছিল, কিন্তু রাশিদ খান গণ অধিকার পরিষদে কিভাবে সেক্রেটারি হয় সেটা তো আমরা জানি নাকি? সেই দুঃখ থেকে আমরা সত্যতা গণ নাকি অধিকার আপনাদের? পরিষদের আমি গঠনতন্ত্র করে দিয়ে আসছি, কিন্তু সে বলতেছে মানে আমার যোগ্যতা নাই, তার যোগ্যতা আছে। তার কি এমন যোগ্যতা আছে যেটা মানে আমরা বাংলাদেশের মানুষ জানি না? আপনার তো যোগ্যতা আছে, আমি বললাম। না, না, এই জন্য আমার নাই একটা তো পত্রিকা যোগ্যতা। অফিস দখল করতে আপনারা পেরেছেন। কি আমরা ব্যক্তিগত আপনার যোগ্যতা সাথে নিয়ে থেকে কথা আন্দোলন করে বলবেন? এখন যোগ্যতা আছে পত্রিকা হচ্ছে- অফিস দখল করতে পারি নাই। আপনার এটা আপনার যোগ্যতা। আপনার যোগ্যতা আছে হচ্ছে আপনার আমার শুধু মনে হয় হচ্ছে আমার এনসিপি গালি দেওয়া হচ্ছে আপনার একমাত্র যোগ্যতা। আরে এটা আপনি আরো বেশি গালি দেন, আমি আরো এনসিপি যোগ্যতা এখানে বাড়বে। গালি দিয়েছি কোনো? আরো বাড়বে যোগ্যতা। আপনি তো মানুষকে ট্যাগিং করতেছেন। আমি আচ্ছা, সেটা প্রতিবাদ আমার জানিয়েছি। প্রশ্নটা ছিল, জুলাই যোদ্ধারা যে ওইখানে গেল সবাই মিলে, আহত পরিবার, শহীদ পরিবারের মানুষ এবং অনেক জুলাই যোদ্ধা, এবং এমন অনেকেও ছিল পরবর্তীতে অনেকে অভিযোগ এনেছেন যারা আসলে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল না, তাদেরকে কি আপনারা বলেছিলেন যে আপনারা আপনাদের দাবি নিয়ে যান, এটার সাথে সংশ্লিষ্টতা ছিল? এটা আমার প্রশ্ন। জুলাই যোদ্ধারা যারা আন্দোলনে ওই জায়গায় গিয়েছে মূলত তাদের মর্যাদা এবং তাদের আহতদের চিকিৎসার বিষয়টি তারা নিশ্চিত হয়নি এবং সুরক্ষা পায়নি, বিধায় তারা এই আন্দোলনে গিয়েছে। আপনারা জানতেন না, না তারা আমরা যাবে? দলীয়ভাবে কাউকে আমরা বলি না। সকল জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের সবসময় সহমর্মিতা আছে, কিন্তু আমরা যদি কর্মসূচি দিই, আমরা তো দলীয় কর্মসূচি দিব। আমরা তো ওনাদেরকে বলবো না, ওনাদের একটি সংগঠন আছে, ওনাদের মতো করে যারা রেজিস্টার্ড আহত তারাই মূলত এই আপনারা কি কর্মসূচি। আগে থেকে জানতেন যে ওরা যে যাবে? না, আমরা আগে থেকে জানার ব্যাপারটা এরকম না, আমরা তো জানতাম অবশ্যই, কারণ ওরা তো রাত্রে থেকে তো এই জায়গায় অবস্থান করছে, এটা তো সবাই জানতো, আপনিও জানতেন এবং মিডিয়া নিউজ হয়েছে যে ওরা রাত্রে থেকে প্রায় কত 12-13 ঘন্টা আগে থেকে না, অবস্থান মানে করছে। সেই যে রাতেও যে থাকবেন ওইটাও আপনারা আগে থেকে জানতেন? না, কিনা? সেটা হচ্ছে যোগাযোগ আপনি তো ওরা তো ছিল না? অবস্থান নিয়েছে এবং ঘোষণা দিয়েছে ওরা থাকবে এবং রাতে থাকবে, তাহলে তো ওরা তো অবশ্যই সবাই জানতো। আমরা জানবো না কেন? অবশ্যই জানতাম। কিন্তু আমাদের কর্মসূচিতে আপনি যেটা বুঝতে চাচ্ছেন আমাদের কোনো ফয়েল আছে কিনা, উস্কানি আছে কিনা, সেটা তো বুঝতে চাচ্ছেন। আমরা বলবো না, আমাদের দলীয় কর্মসূচি দিয়ে আমরা যদি কোনো কিছু মানে আদায় করতে হয় আমরা নিজস্ব দলীয় কর্মসূচি দিব। দ্বিতীয়ত আপনি যেটা বলেছিলেন যে আপনার মানে এই প্রাপ্তিকে সাইন না করে আসলে পরবর্তীতে কি হবে? না, আমাদের প্রাপ্তি তো আমরা এখনো বলেছি যে সরকার যদি এটা সাংবিধানিক স্বীকৃতি দেয় এবং আইনগত বৈধতা দেয়, সবকিছু দেয়, তাহলে তো আমাদের তো সাইন করতে কোনো সমস্যা নাই। আমরা তো সাইন করার জন্য মানে আগ্রহ প্রকাশ করছি, কিন্তু কেন দেওয়া হচ্ছে না? মূলত হচ্ছে আপনি দেখেন যে এই যে সনদপত্রে নোট অফ ডিসেন্ট দিয়ে বাংলাদেশের জনগণকে যে আবার বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে 90 দশকের মতো করে, 90-তে যেরকম 3 দলীয় একটা রূপরেখা, একটি মানে রাজনৈতিক সমঝোতা না, ছিল, সেই সবকিছুকে পরবর্তীতে এগুলো মনির কিছুই কথা- মানা হয় নাই। না, না। ঠিক আমাদেরকে ওই চোরাগলিতে আপনি যদি নীলুফার চৌধুরী কানাগলিতে মনির কথাটাকে যদি রিপ্লাই করেন তাহলে আসলে কি বলবেন যে আলটিমেটলি যদি এগুলো ধরেন এখন সবকিছুই দেয়া হইলো, তারপরেও কি আসলে মানে ওই মতো করে সবকিছু চলবে, এটার নিশ্চয়তা কি কেউ দিতে পারে পৃথিবীতে? আমি আপনাকে বলি, আজকে বিএনপির একজন প্রবীণ নেতা, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, উনি বলেছেন যারা মানে জুলাই যোদ্ধারা যারা এখানে ছিলেন তারা কেউ জুলাই যুদ্ধ ছিল না, তারা ছিল মূলত হচ্ছে আওয়ামী লীগের দোসর। আপনি একটা জিনিস খেয়াল করবেন, শুরু থেকেই বলা হচ্ছিল যে এটা কোনো মানে বিপ্লব না, এটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান। আপনারা তারপরে তো বলা হচ্ছে কি স্বীকার এটা করেন গণ তো। অভ্যুত্থানও না, এটা হচ্ছে একটি আন্দোলন। তারপর বলা হচ্ছে এটা ছাত্রদের আন্দোলন। এখন যারা জীবন কারা দিল, বলেছে শহীদ শুধু হলো, ছাত্রদের আন্দোলন? তারা যারা জীবন দিল, শহীদ হলো, অঙ্গহানি হলো, হাত হারালো, পা হারালো, চোখ হারালো, তাদেরকে আপনারা আজকে বলতেছেন যে তারা আওয়ামী লীগের দোসর। কয়দিন পর তো তাদের বিরুদ্ধে মামলা হবে না, কর্নেল তাহেরের মতো তাদের ফাঁসি হবে না, এর কি নিশ্চয়তা আছে? আইনগত কোনো তাদের সুরক্ষা আছে? আচ্ছা, কোনো আমি কিছুই তো নাই। নীলুফার চৌধুরী তাদের বলি, আপনার কাছে যথেষ্ট আসি। উদ্বেগের কারণ আছে। জি, আচ্ছা। আমরা তাদের প্রতিনিধিত্ব করি, আমরা মনে করি আমাদের এই জিনিসটা নিশ্চিত জনাব করা সালাউদ্দিন দরকার। আহমেদ কিন্তু বলেছেন যে মানে এই সাইনিং এর সাথে নির্বাচনে এটার তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন। আপনার কি মনে হয় যে একটা ঘটনা তো ঘটেছে আসলে, একই মঞ্চে এতগুলো রাজনৈতিক দল একসাথে এবং সাইন করেছেন, এইটার প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কি হবে? মানে আইনি ভিত্তি না থাকলেও এটা দেখেন, কতটা এটা গুরুত্বপূর্ণ মনে করেন? গতকালকে প্রোগ্রামটা বা 25 জুলাইয়ের প্রোগ্রাম, আগস্টের প্রোগ্রামটা, দুইটা প্রোগ্রাম দেখলে একটা জায়গায় মনে হয় এই যে এতদিন 15.5 বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, আন্দোলনের লাস্ট সফলতা আসছে 5ই আগস্টে।
5ই আগস্টে যে আসছে এই জিনিসটাকে স্মরণ করিয়ে দেওয়া, এই যে ভালো লাগাটা, এই জায়গাটায় কিন্তু আমরা সবাই উপভোগ করেছি ভালো লাগাটা, এবং ওই জায়গাটায় আমাদের কোনো অবজেকশন নাই। বিএনপি বলেন বা অন্য দলগুলোও বলেন, ওই জায়গাটায় কারো অবজেকশন নাই, যে কারণে ওটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ভালো লাগবে। কিন্তু ওইটাকে যদি ফয়দা নেওয়ার চেষ্টা করি, যে কথাটা আমার ছোট ভাই বললেন যে এটা নির্বাচনে প্রভাব পড়বে কিনা, নির্বাচনের সঙ্গে এটার কোনো প্রভাবে থাকতে পারে না। নির্বাচনের আগে এটা দালিলিক করতে পারে না কোনো দল, আমি আগেও বললাম আপনাকে। তার মানে কি, নির্বাচন হওয়ার পরে এটাকে যদি আপনি দলিলের সাথে যদি সংযোজিত করতে চান তাহলে 2/3 মেজরিটি লাগবে। আর আপনি যেটা বলেছেন যে ও যেটা বলেছেন যে নোট অফ ডিসেন্ট, আপনার সব কথা আমি মেনে নিব, এটা কি করে আপনি ভাবলেন? ওইখানে অবজেকশন থাকবে, যে কারো থাকতে পারে, রাশেদেরও থাকতে পারে, শিশিরেরও থাকতে পারে, সবারই থাকতে পারে, আমারও থাকতে পারে, আপনারও থাকতে পারে। এবং বিএনপি বহুদিন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ। বিএনপি জানে যে কোনটায় কি করলে ভবিষ্যতে এটার জন্য আবার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেটাই দাঁড়াতে তো বিএনপি কখনোই ইচ্ছুক হবে না। তাহলে সেই জায়গায় নোট অফ ডিসেন্ট থাকবে। কথা ছিল এরকম, নোট অফ ডিসেন্টগুলো পরবর্তীতে আলোচনা করা হবে, এবং এইটা নিয়ে যদি গণভোট হয় তাহলে গণভোট এই নোট অফ ডিসেন্ট সহই ওইভাবে গণভোট হবে। যেটা অবজেকশন আছে সেটা আবার অবজেকশনের সব দল মিলে এটা আবার ডিসিশন নেওয়া হবে সেই সময়টা। এখন যেহেতু নির্বাচন সামনে, কোনো সময়টা নাই ওইভাবে, অনেকদিন যাবত টেলিভিশনের পর্দা থেকে দর্শক এটাকে কুইট করতে হবে। সেইখানে বিএনপি তার সিগনেচার দিয়ে প্রমাণ করেছে যে বিএনপি সবার মঙ্গলের সাথে নিজেকে সবসময় জুড়ে দিতে চায়। বিএনপি অবজেকশন করলেও তার অবজেকশন ছিল, কিন্তু যখন দেখেছে যে সবাই এটা পেলে খুশি হয়, তখন বিএনপি নিজে খুশি হয়েছে। শুধু খুশি হয় না, আগে এটা সিগনেচারটা করেছে। যারা চাইলো, যারা এত করে চাইলো, আমরা তাদের জন্য কষ্ট পাচ্ছি যে তারা আসতে পারলো না, এবং আমরা আশা করছি সময় বাড়ানো হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যেই তারাও সিগনেচার করবে। কারণ আমরা চাই ওরা যত বয়সে ছোট হতে পারে, কিন্তু ওরা ইন্ডিভিজুয়াল একটা দল, সেই দল হিসেবে আমরা তাদেরকেও সম্মান করতে চাই, তাদেরকেও আমরা পাশে নিতে চাই, এবং তারা রিস্ক নিয়েছে। কিন্তু তারা রিস্ক নিয়েছে, আর মানে সব ফলাফলে দেখা গেছে বিএনপি সবচেয়ে লুজার হয়েছে, বিএনপি সবচেয়ে বেশি লোক শহীদ হয়েছে, সবচেয়ে বেশি লোক ইনজুর হয়েছে, যেহেতু বিএনপি বড় দল। তো আমরা কাকে বলবো? ওরা তো আমাদের কাছে বিভিন্ন জায়গায় ওরা কমপ্লেন করতে পারে, বাট আমাদের কমপ্লেন করার জায়গা নেই। আমরা আমাদের শহীদদের সঙ্গে আমরা কথা বলি। আর সালাউদ্দিন ভাই যে কথাটা বলেছে, এটা কি অস্বীকার করতে পারে তারাও, যে কোনো সমস্যায় 2 দিন পরে পরে এনসিপির অফিসের সামনে আপনার পতিত ফ্যাসিস্ট মিছিল করে না, শুধু ককটেলও ফুটায়, তারা কিন্তু কিছুই করতে পারে না। এবং মিছিল করতে করতে, জঙ্গি মিছিল করতে করতে কোথায় তারা পৌঁছে গেছে, যে যমুনার সামনেও তারা মিছিল করে। তাই সেইখানে যে গতকালকে যারা গিয়েছে তারা বুকে হাত দিয়ে বলতে পারবে ওইখানে প্রত্যেকটা লোক জুলাই যুদ্ধ ছিল, ওর মধ্যে কেউ সন্ত্রাসী ছিল না। এই যে হাজার হাজার লোক যে ঢালাওভাবে যদি বলা হয়, সেটা কি যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদের জন্য সেটা তো অপমান। আমরা সংখ্যাগরিষ্ঠ নিয়ে, পৃথিবীর সব মানুষ সংখ্যাগরিষ্ঠ নিয়ে এক্সাম্পল দেয়, এক্সাম্পল সংখ্যালঘিষ্ঠ নিয়ে হয় না। এখন জুলাই যোদ্ধারা যদি ওইখানে সংখ্যালঘিষ্ঠ হয়, গোয়েন্দা রিপোর্টও কিন্তু থাকে সেইখানে, যেটা সালাউদ্দিন ভাই একটা কথা বলেছে যে এইখানে সন্ত্রাসীদের এখানে অভয়ারণ্য হতে পারে, এরকম হতে পারে। তো সেটাকে তো অবশ্যই বিবেচনা করতে হবে। আমি যদি বলি জুলাই যোদ্ধারা ওইখানে ওইভাবে যাবে কেন? জুলাই যোদ্ধারা একটা জায়গায় দাঁড়াবে, তারা তাদের প্রতিবাদ, তাদের প্লে কার্ড দেখাবে, প্রতিবাদ করবে, এবং প্রতিবাদের সাথে তারা একটা কন্ডিশন জুড়ে দিবে যে এই টাইমের মধ্যে যদি এটা না হয় আমরা এই আন্দোলন করব, ওই আন্দোলন করব। আন্দোলন তো গণতন্ত্রের একটা বিউটি, সো আন্দোলন করতে তো কোনো নিষেধ নাই। কিন্তু যখন আপনি প্রোগ্রাম শো করলেন, তখন তার মানে কি কালকে এটা কি জুলাই যোদ্ধাদের জন্য, আমাদের জন্য, রাশেদদের জন্য, প্রত্যেকের জন্য কি এটা দুঃখজনক না? যে পুলিশকে আনতে হলো, পুলিশকে, সেনাবাহিনীকে আনতে হলো, তারপরে তাদেরকে বের করে দিতে হলো। এটা কি জুলাই যোদ্ধাদের কি সম্মান থাকলো? অফকোর্স না। মোহাম্মদ রাশেদ খান, আপনি আসলে কি মনে করেন? আপনিও অন্যতম জুলাই যোদ্ধা, আপনারা সকলেই যার যার জায়গা থেকে এই আন্দোলনে অভ্যুত্থানে অংশ নিয়েছেন। আপনি তো মানে নিজে দেখেছেন আসলে আগের দিন রাত থেকে জুলাই যোদ্ধারা, তাদের পরিবারের সদস্যরা ছিলেন, তাদের দাবিগুলোকে আপনি আসলে কিভাবে দেখছেন, বা এটা কিভাবে মিটিগেট করা যেত বলে মনে করেন? ধন্যবাদ। দেখেন, আজকাল জুলাই যোদ্ধা নামটা মানে এমনভাবে ব্যবহার করা হচ্ছে, এই নামটার প্রতি আসলে মানুষের অশ্রদ্ধা তৈরি হচ্ছে। আমরা এর আগে দেখেছি কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অভ্যুত্থানের সরকারের বয়স যখন মোটামুটি 2 মাস, তখন আমাদের দলের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর হামলা চালিয়েছিল এই কথিত জুলাই যোদ্ধা নামে কয়েকজন সন্ত্রাসী, এবং তাদেরকে আবার যখন মামলা দিয়ে গ্রেপ্তার করানো হয়, এরপরে এনসিপির বর্তমান শীর্ষ নেতা সার্জিস মুহূর্তের মধ্যে তাদেরকে জামিন করিয়েছিল, এবং সেটি এনসিপির বর্তমান নেতা এখানে যে আছেন শিশির সাহেব, তিনিও জানেন সার্জিস এই কাজটি করিয়েছেন। আবার সার্জিস এই জুলাই যোদ্ধা নামধারী সন্ত্রাসীদেরকে সেই অনুষ্ঠানে কেন পাঠিয়েছিল জানেন? সার্জিসের সাথে বিপ্লবী পরিষদ নামের একটি রাজনৈতিক দল তাদের
কিছুটা আসলে সমস্যা সৃষ্টি হয়েছিল। তো এই অনুষ্ঠান বানচাল করার জন্য সার্জিস সাহেব সেখানে এই জুলাই যোদ্ধা নামে কয়েকজনকে পাঠিয়েছিল। কি সমস্যা হয়েছিল? সমস্যা হলো যে সেখানে আসলে শহীদ পরিবারকে এবং যারা আহত যোদ্ধা তাদেরকে অতিথি করা হয়েছে। এখন ওই সময় তো এনসিপি গঠিত হয়নি, জাতীয় নাগরিক কমিটি সম্ভবত ছিল, তো তিনি সেই কমিটির নেতা ছিলেন। এখন এই যে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে যারা আসলে আপনার জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছে, তো ওই সময়কার জাতীয় নাগরিক কমিটি মনে করে সব তো আমাদেরকে দখলে রাখতে হবে, অন্য কোনো দল বা সংগঠন যদি এদেরকে কেন্দ্র করে কাজ করে তো পরবর্তীতে আমরা যে এই জুলাইয়ের ঠিকাদার, এই ঠিকাদারই আমাদের একক নেতৃত্বে কর্তৃত্ব থাকবে না। যে কারণে তারা অন্য কেউ শহীদ পরিবার বা শহীদ পরিবারের অন্যান্য সদস্য বা আহত যোদ্ধাদের নিয়ে প্রোগ্রাম করুক, এটি তারা চায়নি। যে কারণে ওই বিপ্লবী পরিষদের প্রোগ্রামটা বানচাল করার জন্য এই জুলাই যোদ্ধা ওই কথিত হিল্লোল এবং শরীফদেরকে পাঠিয়েছিল। আমি তাদের কথা বলছি যারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট দখল করে রেখে ফুটবল খেলতো, তামাশা করতো, ক্যান্টিনের ঠিকাদারি নিয়েছে। এই নিউজগুলো আপনি নিশ্চয়ই দেখেছেন, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা এসেছে কিন্তু তাদের কর্মযোগ্য। তো এদেরকে আবার জামিন করালেন সার্জিস। ঠিক একইভাবে আজকে জাতীয় সংসদ ভবনে এই স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করার জন্য কারা তাদেরকে পাঠিয়েছে, আমি মনে করি সরকারের গোয়েন্দা সংস্থার উচিত এবং সরকার উচিত এই বিষয়গুলো খোলাসা করা। আমি কিন্তু একটি তথ্য আপনাকে দিয়েছি যে ফারুক হাসানের উপর হামলা করার জন্য সার্জিস কিন্তু মানে মূলত ফারুক হাসানকে টার্গেট করে হামলা, বিষয়টা এরকম না, মূলত ওই প্রোগ্রামটা বানচাল করার জন্য। এখন বানচাল করার জন্য আসলে কি লাগবে? সেখানে কারোর উপর না কারোর উপর হামলা করা লাগবে। ফারুকের অপরাধ কি ছিল? ফারুক হাসানের অপরাধ ছিল তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছিলেন, যে সমালোচনা এখন এনসিপি নিজেও করছে, তাই না? তো এই সমালোচনা করার অপরাধে ফারুক হাসান যখন মঞ্চে উঠে মাত্র কথা বলা শুরু করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সমালোচনা শুরু করছে যে সরকার এই কাজগুলো করে নাই, এগুলো পারে নাই, তখন ওই কথিত জুলাই যোদ্ধা নামধারী ওই সন্ত্রাসী হিল্লোল এবং শরীফরা গুন্ডা বাহিনী নিয়ে ফারুক হাসানের উপর আক্রমণ করে এবং তার কপালে আপনি নিশ্চয়ই দেখেছেন নিজেই উপদেষ্টা মণ্ডলীর মানে কথা বলেন ব্যর্থতা। আমি তো সেটাই বলতেছি যে ওই সময় জনাব সার্জিস সাহেব ওই প্রোগ্রাম বানচাল করার জন্য লোক পাঠিয়েছিল এবং সার্জিস নিজে অনুতপ্ত আমি মনে করি, কারণ তিনি ফারুকের সাথে দেখা করেছেন এবং এদেরকে জামিন করানোর জন্য অনেক চেষ্টা করেছেন। এমনকি ওই সময় আপনার মুগ্ধের ভাই স্নিগ্ধ যিনি জুলাই ফাউন্ডেশনের সিইও ছিল তাকেও পাঠিয়েছিলেন আমাদের সভাপতি নুরুল হক নূরের কাছে এবং ফারুক হাসানের কাছে, এবং আমার সাথে কথা বলেছে যে এটা মিটমাট করতেছে। আমি বলেছি না, যারা সন্ত্রাসী তারা সন্ত্রাসী, জুলাই যোদ্ধা নাম দিক আর যে যোদ্ধা নাম দিক তারা সন্ত্রাসীদের বিচার হইতে হবে। আমরা অবাক হয়ে গেলাম দাবি, সেই দাবিগুলোকে তো আপনি যৌক্তিক মনে করেন কিনা? কাদের দাবি? তারা ফারুক হাসানের উপর কি দাবি নিয়ে হামলা চালিয়েছিল? ফারুক হাসান এই দাবির কথা বলছি। জি জি জি, জুলাই এখানে যারা দাবি করেছে, শুনেন, এই দাবিগুলো তো আমাদের দাবি। যারা জুলাইয়ে শহীদ হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, আমরা বলি নাই? তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। যারা জুলাইয়ে শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দিতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিন্তু এই আপনার যারা সেখানে গিয়েছে সংখ্যাটা কতজন? সংখ্যাটা 5 থেকে 700 জন। পুলিশের সাথে যখন কথা হয়েছে এবং ডক্টর আলী রিয়াজ স্যার যখন বক্তব্য দিয়েছে সেখানকার অধিকাংশ কিন্তু চলে এসেছে এবং তারা খুশি হয়ে বা তাদের দাবি যেহেতু মানা হয়েছে তারা কিন্তু সেখান থেকে চলে এসেছে। এরপরেও সেখানে প্রায় 100 খানেক ছিল। এখন প্রশ্ন হলো, আমি কিন্তু ওই 500-700 যারা সেখানে গিয়েছিল তারা যখন আলী রিয়াজ স্যারের কথা শুনে চলে এসেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু ওই যে 100 খানেক ছিল যারা আসলে আসবে না, যারা অনুষ্ঠানটা বানচাল করতে চায়, তারা আসলে কারা? তারা কি জুলাই যোদ্ধা? তারা কি দাবি করেছে জুলাই যোদ্ধা? বরং আমরা শুনেছি যে অন্যান্য জুলাই যোদ্ধা তারা যারা চলে যাচ্ছে তারা বলছে যে আমরা এটার সাথে জানি না, আমাদের দাবি পূরণ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হলো এদেরকে কারা পাঠালো? যেখানে আমরা নিজেরা দেখছি যে সেখানে আসলে এই বিষয়টি নিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি ফেসবুকে পোস্ট করেছেন, তিনি একটি রাজনৈতিক দলের স্থায়ী কমিটির সদস্য। আমাদের পক্ষ থেকে আমরা বক্তব্য দিয়েছি যে এই দফাটা আসলে পরিবর্তন করা দরকার, কারণ এইটা আসলে ঠিক আছে, এটা যদি আপনি বিশ্লেষণ করেন ঠিক আছে, কিন্তু আসলে এটা স্বাভাবিকভাবে আসলে বোঝাটা কঠিন, কারণ এই ভাষা সবাই বুঝবে না। আমি একটু শেষ করি, লাইনটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা আরো বিশ্লেষণ করে ব্যাখ্যা সহিত লিখলে ভালো হতো। তো যাই হোক, সেটা তো পরিবর্তন হয়েছে। কিন্তু এখন আজকে জনাব সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে এনসিপির আহ্বায়ক তিনি বলছেন ক্ষমা চাওয়ার জন্য। জনাব সালাউদ্দিন আহমেদ পরবর্তীতে ব্যাখ্যা দিয়েছেন। এখন এই যে আমি যে ফারুক হাসানের উপর যারা আক্রমণ করলো, আমি তো ওদেরকে বলেছিলাম ওরা জুলাই যোদ্ধা না, ওরা জুলাই সন্ত্রাস। তো সেই সময় আপনি কেন বললেন না যে আমাকে ক্ষমা চাইতে হবে? আমি এই জন্য বলতেছি, মানে আপনাকে এত গুরুত্ব দেয় না। না, গুরুত্ব দেওয়ার তো বিষয় না, বিষয়টা হলো অপরাধ করেছে, গুরুত্ব দেওয়ার তো বিষয় না। বিষয়টা হলো যে জনাব সার্জিস তাদেরকে পাঠিয়েছিল। আমি ওই সময় মিডিয়াতে চ্যালেঞ্জ করে বলেছিলাম যে এদেরকে বিচার করেন, এবং আমি নাম সহ বলেছিলাম যে এর সাথে সার্জিস সাহেব জড়িত, কিন্তু এখনো পর্যন্ত সেই ঘটনার কোনো তদন্ত কমিটি করে নাই। আমি অনুরোধ জানিয়েছিলাম একটি তদন্ত কমিটি গঠন করে। আমি সর্বশেষ বলি, দেখেন এই যে জুলাই জাতীয় সনদ নিয়ে যে স্বাক্ষর অনুষ্ঠান হলো, এটাতে এনসিপি অবশ্যই তাদের যোগদান করা দরকার ছিল। প্রধান উপদেষ্টা নিজে নাহিদ ইসলামের সাথে বসেছেন। এই প্রধান উপদেষ্টা কে? তাকে তো আমরা নিয়োগ দিইনি। আমরা তো বলি না যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গণঅভ্যুত্থানের পরে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই। নাহিদ ইসলাম নিজে তিনি চ্যানেল 24 এর অফিসে, যেখানে টকশো সম্বন্ধে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে বা পরে তিনি প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছেন যে রাষ্ট্রপতিকে শপথে বহাল রেখে আপনাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে চাই। এবং সেই কথোপকথন কিন্তু আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এটা আপনারা শুনেছেন হয়তো। দেখেন তাহলে এই রাষ্ট্রপতিকে বহালকে রাখলো নাহিদ ইসলাম, তাই না? তো আপনি যখন 6 মাস পরে এসে বলেন যে এই রাষ্ট্রপতি আমরা চাই না, তখন কি এই রাষ্ট্রপতি সরিয়ে দিলে কি দেশের